দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ ঠিকঠাক করে? চলো, 1 মিনিট। আচ্ছা, আচ্ছা, আগের দিন পড়াশোনায় কারো কিছু অসুবিধা আছে বলো? লাস্ট যা পড়িয়েছিলাম সেখানে কারো কিছু অসুবিধা আছে কি? কিছু অসুবিধা আছে? পড়েছো? হ্যাঁ, বলো কি অসুবিধা বলো। বুঝেছো তো? আচ্ছা, আচ্ছা, দেখো, তো আগের দিন আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? আমরা বেসিক্যালি সাম বেসিক কনসেপ্টস অ্যান্ড টার্মিনোলজিস, এইটা দিয়ে কথাবার্তা বলছিলাম। আচ্ছা, এইটা আলোচনা করতে গিয়ে আমরা সিস্টেম আলোচনা করেছি। এই সিস্টেমের যে বিভিন্ন টাইপস, যেগুলো সিস্টেম, আইসোলেটেড, ক্লোজ, ওপেন, এইসব নিয়ে আলোচনা হয়েছে। সারাউন্ডিং কাকে বলে আমি বুঝেছি। ইউনিভার্স বুঝেছি। বাউন্ডারি কাকে বলে বুঝেছি। বাউন্ডারি বুঝেছি, এবং তার সাথে বাউন্ডারি যে ক্লাসিফিকেশন গুলো আছে সেটাও বুঝেছি। বাউন্ডারি ক্লাসিফিকেশন বুঝেছি। এগুলোকে বুঝেছি। আচ্ছা, তারপরে আমরা যেটা আলোচনা করছিলাম, স্টেট অ্যান্ড ইকুয়েশন অফ স্টেট, তার মানে বুঝেছি। আর তারপরে আমরা প্রপার্টিজ অফ এ সিস্টেম, সেইটা নিয়ে কথাবার্তা বলছিলাম। তো একজন জয়েন করছে, জয়েন করিনি আর কি। প্রপার্টিজ অফ এ সিস্টেম, সেটা নিয়ে কথাবার্তা বলেছি। আচ্ছা, এবার প্রপার্টিজ অফ সিস্টেম তার যখন ক্লাসিফিকেশন নিয়ে কথাবার্তা বলছিলাম, সেখানে এক্সটেন্সিভ আর ইনটেনসিভ প্রপার্টির গল্প ছিল। এই একটা ছিল। আর একটা হচ্ছে তোমার
স্টেট প্রপার্টি অ্যান্ড পাথ প্রপার্টির গল্প ছিল, ঠিক আছে। এবারে আমরা এই এক্সটেন্সিভ প্রপার্টি ইন্টেন্সিভ প্রপার্টিটা স্টার্ট করেছিলাম, স্টেট প্রপার্টি পাথ প্রপার্টি নিয়ে কোনো কথাবার্তাই বলা হয়নি। আমাদের এই জিনিসগুলি নিয়ে অ্যাকচুয়ালি আলোচনাটাকে করতে হবে। এক্সটেন্সিভ প্রপার্টি ইন্টেন্সিভ প্রপার্টিকে বুঝতে হবে, স্টেট প্রপার্টি পাথ প্রপার্টি, মানে এক্সটেন্সিভ প্রপার্টি ইন্টেন্সিভ প্রপার্টি ডেফিনেশনটাকে বলা হয়েছে, বেশ কিছু এক্সাম্পলস বা সেখান থেকে যে সমস্ত প্রবলেমস থাকে সেই সব নিয়ে আলোচনা করার দরকার আছে। আর স্টেট প্রপার্টি পাথ প্রপার্টি নিয়ে আমি আরও কিছু আলোচনা করব। তাহলে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাইছি, এক সেকেন্ড ধরো তো। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা নিয়ে আলোচনা করতে চাইছি, বাট উই want to discuss today, সেখানে আমরা ওই মোর অ্যাবাউট প্রপার্টি চাপের সিস্টেম এটা নিয়ে আলোচনা করব, ভ্যারিয়াস প্রসেস নিয়ে কথাবার্তা বলবো, আর ফাইনালি ইকুইলিব্রিয়াম নিয়ে কিছু কথাবার্তা বলবো। তাহলে এই জিনিসগুলো যেগুলো আমি অ্যাকচুয়ালি আজকে আলোচনা করতে চাইছি, ঠিক আছে। চল, তাহলে আমরা প্রপার্টি কাকে বলে বলেছিলাম, এবারে সেই প্রপার্টির যে ক্লাসিফিকেশন ছিল এক্সটেন্সিভ প্রপার্টি এবং ইন্টেন্সিভ প্রপার্টি, সেইটা নিয়ে আমাদের একটুখানি আলোচনাটাকে করতে হবে। তো দেখো, এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টি, এটা একটুখানি দেখা যাক। আমরা কি বলেছিলাম যে কোন একটা পার্টিকুলার সিস্টেম আছে, সিস্টেমটাকে তুমি দুটো ভাগে ভাগ করছো। এ ধরো একটা সিস্টেম, এটাকে তুমি বলছো এ সিস্টেম বলছো, এই সিস্টেমটাকে তুমি দুটো ভাগে পার্টিশন করে ফেলো। এটাকে বলছে বি সাব সিস্টেম, এটাকে সি সাব সিস্টেম। আচ্ছা, যখন পার্টিশনটাকে করছো দুদিকে টেম্পারেচারটা তুমি পাল্টাচ্ছ না, নাম্বার ডেনসিটি সেগুলোকে পাল্টাচ্ছ না, ঠিক আছে। তাহলে একটা সিস্টেমকে তুমি দুটো ভাগে ভাগ করছো, কিপিং টেম্পারেচার এবং নাম্বার ডেনসিটি এট কনস্ট্যান্ট। এবার যেটা দাঁড়াচ্ছে যে ফর অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি এক্স, প্রপার্টি এক্স কি হবে না, এক্স এর ভ্যালুটা বি সাব সিস্টেমে, এক্স এর ভ্যালুটা সি সাব সিস্টেমে, তার যোগফলটা পেরেন্ট সিস্টেমের যে প্রপার্টির ভ্যালু ছিল তার সঙ্গে সমান হচ্ছে। আগে তো একটা ইন্টেন্সিভ প্রপার্টি হয় ফর অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি ওয়াই, ওয়াই বি ইকুয়াল টু ওয়াই সি ইকুয়াল টু ওয়াই এর সঙ্গে সমান হবে, এইটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, এবারে আমি এর সাথে সাথে মানে এক্সটেন্সিভ প্রপার্টি ইন্টেন্সিভ প্রপার্টি যখন
তুমি ক্লাসিফিকেশনটাকে করবে বা তুমি যখন তার ডেফিনেশনটাকে বলবে, এইরকম ভাবে ডেফিনেশনটা হওয়া হচ্ছে সবচেয়ে ভালো, যে একটা সিস্টেমকে তুমি দুটো ভাগে ভাগ করছো, কিপিং টেম্পারেচার আর নাম্বার ডেন্সিটি অ্যাজ কনস্ট্যান্ট। এবার যদি দেখা যায় যে পেরেন্ট সিস্টেমগুলোতে প্রপার্টিগুলো যোগফলটা, সরি, সাব সিস্টেমগুলোতে প্রপার্টিগুলোর যোগফলটা পেরেন্ট সিস্টেমে যে প্রপার্টিটা তার সঙ্গে সমান আছে, তাহলে সেটা এক্সটেন্সিভ প্রপার্টি। আর যদি তোমার সাব সিস্টেমের প্রপার্টিটা যা পেরেন্ট সিস্টেমের প্রপার্টিটা এক্স্যাক্টলি তাই আছে, তাহলে সেটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। আচ্ছা, এই সংক্রান্ত কিছু কমেন্টস আমরা করেছিলাম, সেটা হচ্ছে যে এক্সটেন্সিভ প্রপার্টিগুলো সেটা নাম্বার অফ মোলসের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। এক্সটেন্সিভ প্রপার্টিজ আর directly proportional to number of moles, whereas intensive properties are independent of number of moles, মানে অ্যামাউন্ট বা নাম্বার অফ মোলসের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল আছে এক্সটেন্সিভ প্রপার্টি, আর ইন্টেন্সিভ প্রপার্টিগুলো কিন্তু নাম্বার অফ মোলসের উপরে কোনো রকম ভাবে ডিপেন্ড করে না। আচ্ছা, তারপর আমরা বলেছিলাম যে রেশিও অফ টু এক্সটেন্সিভ প্রপার্টিজ ratios of two extensive properties is intensive. দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও কিন্তু সবসময় তোমার ইন্টেন্সিভ হয়। তাহলে অ্যাজ ফর এক্সাম্পল, তুমি মাস একটা এক্সটেন্সিভ প্রপার্টি, ভলিউম একটা এক্সটেন্সিভ প্রপার্টি, তাহলে রেশিওটা করছো সেটা ডেনসিটি, সেটা কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি হবে। তারপর ধরো ভলিউম একটা এক্সটেন্সিভ প্রপার্টি, নাম্বার অফ মোলস একটা এক্সটেন্সিভ প্রপার্টি, তাহলে রেশিও করছো, মোলার ভলিউম হচ্ছে, সেটা কিন্তু একটা ইন্টেন্সিভ প্রপার্টি হবে। তাহলে রেশিও অফ টু এক্সটেন্সিভ প্রপার্টিজ ইজ ইন্টেন্সিভ, এটা মাথায় রাখ। আচ্ছা, এবং সেই একই কারণে যে কোনো মোলার কোয়ান্টিটি, মোলার ভ্যালু অফ এনি এক্সটেন্সিভ কোয়ান্টিটি extensive property আর কি, molar value of any extensive property must be intensive। ধরো ভলিউম একটা এক্সটেন্সিভ প্রপার্টি, তাকে এক মোল দিয়ে ভাগ, মানে নাম্বার অফ মোলস দিয়ে ভাগ করে দিলে মোলার ভলিউম হয়ে যাবে, সেটা ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যাবে। বা এনার্জি একটা এক্সটেন্সিভ প্রপার্টি, তাকে মোল দিয়ে ভাগ করে দিলে মোলার এনার্জি হয়ে যাবে, সেগুলো কিন্তু ইন্টেন্সিভ হয়ে যাবে। আরেকজন জয়েন করছে, জয়েন করি। আর কি বলেছিলাম, যে কোন একটা এক্সটেন্সিভ প্রপার্টিকে কোন একটা ইন্টেন্সিভ প্রপার্টি দিয়ে গুণ বা ভাগ করলে সেটা এক্সটেন্সিভই থাকে। তাহলে ইফ অ্যান extensive property is either multiplied or divided by an intensive property, it remains এক্সটেন্সিভ। ধরো ভলিউম একটা এক্সটেন্সিভ প্রপার্টি, দেখো তুমি প্রেসার দিয়ে গুণ করলে, কোনো পিভি হলো, সেটা কিন্তু একটা এক্সটেন্সিভ প্রপার্টি থাকবে, এটা মাথায় রাখবে। যে কোনো একটা এক্সটেন্সিভ প্রপার্টিকে কোনো একটা ইন্টেন্সিভ প্রপার্টি গুণ বা ভাগ যদি করো, তাহলে সেটা কিন্তু তোমার এক্সটেন্সিভই থাকবে। এই পর্যন্ত আমরা আগের দিন কভার করেছিলাম। আর এবারে আমি যেটা তোমাদের বাড়িতেও করতে বলেছিলাম, যে ধরো যে সমস্ত প্রপার্টিগুলো তুমি থার্মোডাইনামিক্সে বা সর্বত্র এনকাউন্টার করো,
সেই প্রপার্টিগুলো আইদার এক্সটেন্সিভ না হলে ইন্টেন্সিভ। আর কখনো কখনো আমি পড়বো নন এক্সটেন্সিভ প্রপার্টি বা নন ইন্টেন্সিভ প্রপার্টি বলে কিছু জিনিস আছে, মানে এখানে এক্সটেন্সিভও নয় ইন্টেন্সিভও নয়, মানে নাম্বার অফ মোলসের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনালও নয়, আবার নাম্বার অফ মোলস ইন্ডিপেন্ডেন্টও নয়, সেরকম কিছু প্রপার্টি আছে। সেগুলো কিছু স্পেসিফিক প্রপার্টি, সেগুলো আমি পরে আলোচনা করছি। তাহলে এমনি প্রথমে যে সমস্ত কমন প্রপার্টিগুলো আছে সেগুলোর মধ্যে কোনগুলো এক্সটেন্সিভ এবং কোনগুলো ইন্টেন্সিভ সেটা একটু আমি দেখে নিতে চাইছি। ধরো একটা কালাম করা যাক, যে প্রথমে বাঁদিকে লিখলাম এক্সটেন্সিভ প্রপার্টিগুলো, প্রপার্টি, আর ডান দিকে করছি ইন্টেন্সিভ প্রপার্টি। আর আমি কতগুলো প্রপার্টি বলছি, তোমরা বলো এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ। বলো নাম্বার অফ মোলস বা অ্যামাউন্ট, অ্যামাউন্ট অর নাম্বার অফ মোল, যেটাকে এন দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, সাথে দেখে একটা এক্সটেন্সিভ প্রপার্টি। ধরো একটা 10 মোলের একটা জল আছে, 10 মোল জল আছে, এবার সেটাকে তুমি দুটো ভাগ করে ফেললে, তাহলে পরিষ্কার দুটো যে ভাগেতে ধরো একটা 3 মোল একটা 7 মোল গেছে, 7 মোল প্লাস 3 মোল যোগ করলে তোমার 10 মোল হবে। তার মানে অ্যামাউন্ট অর নাম্বার অফ মোলস সেটা কিন্তু একটা এক্সটেন্সিভ প্রপার্টি। আচ্ছা বলো তো ভলিউম এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? হুম, ভলিউম এক্সটেন্সিভ প্রপার্টি ইন্টেন্সিভ প্রপার্টি? হ্যাঁ কি এক্সটেন্সিভ, ঠিক আছে। আচ্ছা টেম্পারেচার কি প্রপার্টি হবে বলো তো? টেম্পারেচার, টেম্পারেচার ইন্টেন্সিভ। প্রেসার কি প্রপার্টি হবে বলো তো? ইন্টেন্সিভ। আচ্ছা এবারে চলে এসো এনার্জি। এনার্জি তো বিভিন্ন রকমের হয়, প্রথমে আমি বলছি ইন্টারনাল এনার্জি, এটা ইউ দিয়ে এক্সপ্রেস করা হয়। যে কোনো এনার্জি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, হ্যাঁ, যে কোনো এনার্জি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। আর কি এনার্জি হতে পারে? ইন্টারনাল এনার্জি ছাড়া দেখবে আরেক রকমের এনার্জি আছে যাকে এনথালপি বলা হয়, সেটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি। গিভস ফ্রি এনার্জি আছে, সেটা এক্সটেন্সিভ প্রপার্টি। হেলমুথ ফ্রি এনার্জি আছে, হেলমুথ ফ্রি এনার্জি, সেটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। এগুলো আছে। এনট্রপি আছে, ক্যাপিটাল এস দিয়ে এক্সপ্রেস করা হয়, সেগুলো হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। আর দেখো এই যে জিনিসগুলো তার যে কোনো মোলার কোয়ান্টিটি যেগুলো, যেমন ধরো মোলার ভলিউম, সেটাকে আমি ভি বার দিচ্ছি। তারপরে ধরো মোলার ইন্টারনাল এনার্জি, সেটাকে ইউ বার বললাম। মোলার এনথালপি, এইচ বার। মোলার হেলমুথ ফ্রি এনার্জি, এ বার। মোলার গিভস ফ্রি এনার্জি, জি বার। দেখো এগুলো সব হচ্ছে তোমার ইন্টেন্সিভ প্রপার্টি, মানে এক্সটেন্সিভ প্রপার্টির করসপন্ডিং মোলার ভ্যালুগুলো হচ্ছে তোমার ইন্টেন্সিভ প্রপার্টি, বা এখানে দিতে পারে মোলার এনট্রপি, এস বার। এগুলো সব হচ্ছে তোমার ইন্টেন্সিভ প্রপার্টি। আচ্ছা এখানে এই কন্টেক্সটে একটা কিন্তু বলে দিই, যে মোলার বা পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জিটাকে কেমিক্যাল পোটেনশিয়াল বলে। যে কেমিক্যাল পোটেনশিয়ালটা কিন্তু একটা ইন্টেন্সিভ প্রপার্টি। কেমিক্যাল পোটেনশিয়াল একে ইউজুয়ালি মিউ দিয়ে এক্সপ্রেস করা হয় এটা। আচ্ছা বলো তো ডেনসিটি কি হবে? ডেনসিটি ইন্টেন্সিভ প্রপার্টি। কনসেন্ট্রেশন
ইন্টেন্সিভ প্রপার্টি। সারফেস টেনশন কি হবে? আচ্ছা, ডেন্সিটিকে রো দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, কনসেন্ট্রেশনটাকে সি দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, সারফেস টেনশন গামা দিয়ে এক্সপ্রেস করলাম। ভিসকোসিটি বা ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, ভিসকোসিটিও বলা যায়, আবার ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বললেও হবে, ইটা, সেগুলো সব হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এন দিয়ে এক্সপ্রেস করলাম, সেটা ইন্টেন্সিভ প্রপার্টি। আচ্ছা, ধরো অ্যাবজর্বেন্স, ক্যাপিটাল এ, অথবা একে অনেক সময় বলা হয় অপটিক্যাল ডেনসিটি, ওডি বলা হচ্ছে, অপটিক্যাল ডেনসিটি, সেটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। ধরো কন্ডাক্টেন্স, ক্যাপিটাল ল্যামডা দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, ক্যাপিটাল ল্যামডা। স্পেসিফিক কন্ডাক্টেন্স, এল অথবা কাপ্পা দিয়ে এক্সপ্রেস, তাহলে এক্সটেন্সিভ প্রপার্টি। whereas ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর এবং মোলার কন্ডাক্টেন্স, সেটা স্মল ল্যামডা দিয়ে লেখা হয়। আর মোলার কন্ডাক্টেন্স সেটাকে অনেক সময় এইটা অথবা মিউ দিয়ে এক্সপ্রেস করা হয়। এটা কিন্তু সব ইন্টেন্সিভ প্রপার্টি। আচ্ছা, হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি, সেটাকে আমি সিপি হতে পারে অথবা সিবি হতে পারে। কিন্তু স্পেসিফিক হিট বা মোলার হিট ক্যাপাসিটি যেগুলো আছে, মোলার হিট ক্যাপাসিটি, এগুলো হচ্ছে তোমার ইন্টেন্সিভ প্রপার্টি। দেখো, আমি বেশ কিছু প্রপার্টির কথা বললাম এখানে, তারা কেউ কেউ এক্সটেন্সিভ, কেউ কেউ ইন্টেন্সিভ, আরও অনেক প্রপার্টি নিশ্চয়ই আসবে যেগুলো তোমার কেউ কেউ এক্সটেন্সিভ হবে, কেউ কেউ ইন্টেন্সিভ হবে। ঠিক আছে? আচ্ছা, ধরো তুমি একটা চকলেট নিয়েছো, মানে একটা ক্যাডবেরি টাইপের নিয়েছো, সেই ক্যাডবেরিটাকে তুমি দুটো ভাগে ভাগ করলে, তার দুটো ভাগে ভাগ করার পরে সার্টেনলি নাম্বার অফ মোলসটা অর্ধেক হয়ে যাচ্ছে। মানে যদি এক্স্যাক্টলি দুটো ভাগে ভাগ করে, নাম্বার অফ মোলস অর্ধেক হয়ে যাচ্ছে। অর্থাৎ যে দুটো পার্ট তৈরি হলো, দুটো পার্ট যদি আবার যোগ করে দাও, তোমার নাম্বার অফ মোলস বা ওজনটা একই থেকে যাবে। দুটো পার্ট যেটা আছে তাতে ভলিউম ক্যালকুলেট করো, ভলিউম আবার যদি যোগ করে দাও, তাহলে আগের ভলিউমের সঙ্গে সমান হবে। কিন্তু হোয়াট অ্যাবাউট সারফেস এরিয়া? সারফেস এরিয়াটা কি একই থাকবে? মানে আমি যেটা বলছি, একটা চকলেটকে দুটো টুকরো করার পরে দুটো টুকরোর আলাদা আলাদা যে সারফেস এরিয়া হলো, মেশানোর পরে কি সারফেস এরিয়াটা এক্স্যাক্টলি একই থাকবে? কি মনে হয়? হুম, বলো, সারফেস এরিয়া কি হবে? একই থাকবে কি থাকবে না? একটা চকলেটকে ভাঙলে সারফেস এরিয়া, একটা চকলেটকে ভাঙলে সারফেস এরিয়া একই থাকে না বেড়ে যায় না কমে যায়? হুম, বল, কি হলো? কারো মুখে কোনো কথা নেই কেন? ক্ষেত্রফল রে, একটা বেড়ে যাবে, বেড়ে যাবে, কিন্তু বেড়ে যাবে মানে কি, তোমার বেসিক্যালি হচ্ছে এক্স্যাক্টলি, মানে এই যে দুটো পার্ট আছে, দুটো পার্ট যদি যোগ করা হয়, তাহলে মানে আমি বলছি যে দুটো টুকরো হয়ে গেল। একটা বড় চকলেট নিয়েছো, নিয়েছো, তুমি ক্যাডবেরি নিয়েছো, দুটো টুকরো করে ফেলেছো। সেই দুটো টুকরোকে যদি তুমি আবার জুড়ে দাও, তাহলে আলাদা আলাদা যে সারফেস এরিয়া ছিল, দুটোকে জোড়ার পরে সারফেস এরিয়াটা কিন্তু বেসিক্যালি কমে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, যেটা দাঁড়াচ্ছে যে, যেটা এক্সটেন্সিভ প্রপার্টি হতে গেলে সাব সিস্টেমগুলোর প্রপার্টির যোগফলটা পেরেন্ট সিস্টেমের সঙ্গে সমান হবে, সেটা হচ্ছে না। আবার ওটা ইন্ডিপেন্ডেন্ট অফ সারফেস এরিয়াও হলো না, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ নাম্বার অফ মোলসও হচ্ছে না।
তো অবশ্যই তুমি যেটা পাবে যে ভাঙার পরে তো এমন নয় যে ছোট পার্টটা মানে ধরো একটা বড় চকলেট, এটাকে বি আর সিতে তুমি ভেঙেছো, তো বি এর সারফেস এরিয়া ইকুয়াল টু সি এর সারফেস এরিয়া ইকুয়াল টু এর সারফেস এরিয়া, এটাও সত্যি না। আবার বি এর সারফেস এরিয়া প্লাস সি এর সারফেস এরিয়া ইকুয়াল টু এর সারফেস এরিয়া, সেটাও সত্য না। তাহলে সারফেস এরিয়াটা আমি কি বলবো? সারফেস এরিয়াটা একটা নন এক্সটেন্সিভ নন ইন্টেন্সিভ কোয়ান্টিটি। তার মানে সারফেস এরিয়া ইজ অ্যান মানে ইজ এ নন এক্সটেন্সিভ অ্যান্ড নন ইন্টেন্সিভ প্রপার্টি। এটা নাম্বার অফ মোলসের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে না, নাম্বার অফ মলিকুলসের সঙ্গে এই নাম্বার অফ মলিকুলস ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না। ঠিক একই রকম ভাবে ইন্টারাকশন এনার্জি, interaction energy is non-extensive and non-intensive property। এটা কারণটা কি? ধরো ইন্টারাকশন এনার্জি মানে ধরো তুমি একটা হাইড্রোজেন মলিকুল কনসিডার করছো, হাইড্রোজেন মলিকুল, তাকে তুমি ভেঙে এইচ প্লাস এইচ তৈরি করলে। এবার কথাটা হচ্ছে যে এই যে এই প্রথম যে হাইড্রোজেন তার এনার্জি আর পরেরটা হাইড্রোজেন, তাহলে এইটা এইচ ওয়ান আর এইচ টু যদি নাম দাও তুমি, তাহলে এইচ ওয়ানের এনার্জি প্লাস এইচ টু এর এনার্জি, এইটা নট ইকুয়াল টু তোমার এনার্জি ফর দ্য হাইড্রোজেন মলিকুল, এটা সমান নয়, মানে যোগফলটা এর সঙ্গে সমান নয়। আবার ই অফ এইচ ওয়ান ইকুয়াল টু যদিও বা ই অফ এইচ টু, সেটা আবার নট ইকুয়াল টু ই অফ এইচ টু নয়। তার মানে কি? এরা নাইদার এক্সটেন্সিভ নন ইন্টেন্সিভ। তাই এই যে ইন্টারাকশন এনার্জি সেগুলোকে নন এক্সটেন্সিভ ফিজিক্যাল কোয়ান্টিটি বা নন ইন্টেন্সিভ ফিজিক্যাল কোয়ান্টিটি। তার মানে যে সমস্ত ফিজিক্যাল প্রপার্টি আমি দেখি সবগুলোকে আইদার এক্সটেন্সিভ না হলে ইন্টেন্সিভ হতেই হবে, কিন্তু বাধ্যবাধকতা কিন্তু নেই। কোথাও কোথাও এরকম সিচুয়েশন হতে পারে, যেমন সারফেস এরিয়া, ইন্টারাকশন এনার্জি সেটা এক্সটেন্সিভও নয় ইন্টেন্সিভও নয়। ঠিক আছে, এটা পরিষ্কার বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা ধরো একটা প্রবলেম বলছি। ভি ভলিউম of an ideal gas having heat capacity C, internal energy U, density rho, and pressure P, and temperature T. T is divided into 100 equal cells, 100 equal cell বা 100 cells of equal volume আর কি, 100 equal cells। কোশ্চেনটা হচ্ছে what will be the magnitude of C U rho P and T for each cell, for each cell।
কোশ্চেনটা ভালো করে পড়ো, পরে উত্তরটা কি হবে বলো তো। ভালো করে কোশ্চেনটা বলে, ভি ভলিউম অফ অ্যান আইডিয়াল গ্যাস having heat capacity C, internal energy U, density rho, pressure P, and temperature T is divided into 100 equal cells. 100 cells of equal volume. 100 equal cells এর বদলে এটাকে একটুখানি ল্যাঙ্গুয়েজটা পাল্টে দিই, 100 cells of equal volume. 100 cells of equal volume. What will be the magnitude of C, U, rho, P, and T for each cell? কে বলছিস তুই, কে? গলাটা তো বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখো, দেখো এখানে খেয়াল করো, দেখো এইগুলোর মধ্যে যারা যারা এক্সটেন্সিভ প্রপার্টি সেগুলো ইকুয়ালি ভাগ হয়ে যাবে। তার মানে তুমি এই যে এই হিট ক্যাপাসিটি, এই ধরো ভলিউম, এই ইন্টারনাল এনার্জি, এরা সব হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, তাই না? এটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। তাহলে এদের ভ্যালু ইন ইচ সেল কি হবে, তোমার 100 ভাগের 1 ভাগ হয়ে যাবে প্রত্যেকটার জন্য। মানে এক্সটেন্সিভ প্রপার্টিগুলো পুরো ভাগ হয়। আর বাকি যারা আছে ধরো ডেনসিটি, প্রেসার, টেম্পারেচার, এরা কি, এরা তো ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি, তাহলে এদের যে ভ্যালু ইন ইচ সেল কি হবে, কিছু পাল্টাবে না, রোই থাকবে, পি থাকবে, পি থাকবে। মানে যেগুলো এক্সটেন্সিভ প্রপার্টি সিস্টেমটাকে ভাগ করলে সেটা ভাগ হয়ে যাবে, আর যেগুলো ইন্টেন্সিভ প্রপার্টি সিস্টেমটাকে ভাগ করলেও তারা বেসিক্যালি ভাগ হবে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে কোন কোন প্রপার্টিগুলো তোমার ভাগ হচ্ছে আর কোন প্রপার্টিগুলো ভাগ হচ্ছে না। যেগুলো এক্সটেন্সিভ প্রপার্টি সেগুলো 100টা ইকুয়াল ভলিউমে ভাগ হয়ে গেল, মানে 100 ভাগের 1 ভাগ হয়ে গেল। আর যেগুলো ইন্টেন্সিভ প্রপার্টি সেটা যেমন আছে তেমনই রয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, আর একটা প্রবলেম করো। বলছে টু থার্মোডাইনামিক ফাংশনস to thermodynamic functions y and z are given as y টা হচ্ছে তোমার টেম্পারেচার, প্রেসার এবং যে স্পিসিসগুলো আছে তাদের নাম্বার অফ মোলসের উপরে ডিপেন্ড করে, অ্যান্ড জেডটা হচ্ছে টেম্পারেচার, প্রেসারের সাথে সাথে যে পিসিসগুলো আছে তাদের মোল ফ্র্যাকশনের উপরে ডিপেন্ড করে। এটা তাহলে একজন নাম্বার অফ মোলসগুলোর উপর ডিপেন্ড, একজন মোল ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করে, যেখানে ni is the number of moles of ith component, আর xi টা হচ্ছে তোমার xi is the mole fraction of the mole fractions of the ith component. দাঁড়াতে এক সেকেন্ড।
অ্যালার্ম বেজে গিয়েছিল। হ্যাঁ, কি বললাম? আর এক্সাইটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য ith কম্পোনেন্ট। ঠিক আছে, এবারে এখান থেকে আমি বলতে বলছি আইডেন্টিফাই y and z as extensive and intensive property। মানে দেখো, দুটো প্রপার্টির কথা বলা হচ্ছে, একটা প্রপার্টিকে আমি ওয়াই নাম দিয়েছি, একটা প্রপার্টিকে জেড নাম দিচ্ছি। ওয়াইটা হচ্ছে টেম্পারেচার প্রেসারের সাথে সাথে N1 N2 অর্থাৎ যে সমস্ত স্পিসিসগুলো আছে তাদের নাম্বার অফ মোলসের উপরে ডিপেন্ড করছে বলা হচ্ছে। আর জেডটা হচ্ছে টেম্পারেচার প্রেসারের সাথে সাথে যে স্পিসিসগুলো আছে তাদের মোল ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করছে বলা হচ্ছে। এবার এইখান থেকে আমাকে বলতে হবে যে কোনটা এক্সটেন্সিভ প্রপার্টি, কোনটা ইনটেনসিভ প্রপার্টি। বলো কি করে বলবে? বলো কোনটা এক্সটেন্সিভ প্রপার্টি, কোনটা ইনটেনসিভ প্রপার্টি, বলো। মানে ওয়াইটা হচ্ছে টেম্পারেচার প্রেসারের সঙ্গে যে স্পিসিসগুলোকে তাদের তাদের নাম্বার অফ মোলসের উপর ডিপেন্ড করছে, আর জেডটা হচ্ছে টেম্পারেচার প্রেসারের সাথে সাথে ওই পিসেসগুলো মোল ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করছে। তাহলে এখান থেকে বলো যে কোনটা এক্সটেন্সিভ প্রপার্টি, কোনটা ইনটেনসিভ প্রপার্টি। হ্যাঁ, একদমই। দেখো, যখন সিস্টেমটা তুমি ভাগ করছো দুটো ভাগে, দুটো ভাগে ভাগ করলে টেম্পারেচার প্রেসার তো কিছু পাল্টায় না, কারণ সেগুলো ইনটেনসিভ প্রপার্টি, তার নাম্বার অফ মোলস তো ভাগ হয়ে যায়। তার নাম্বার অফ মোলস যদি ভাগ হয়ে যায় তাহলে তোমার যে প্রপার্টিটা নাম্বার অফ মোলসের উপর ডিপেন্ড করে সেটাও ভাগ হয়ে যাবে। আর যেগুলো মোল ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করে, যেমন ধরো তুমি এই যে এয়ারে নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন এবং অক্সিজেনের মোল ফ্র্যাকশন যদি দেখো, একটা 0.8 আর একটা 0.2, তুমি এই ঘরের মধ্যে এয়ারটাকে যদি দুটো পার্টিশন করে দাও, মোল ফ্র্যাকশন কি পাল্টায়? মোল ফ্র্যাকশন পাল্টায় না। তাহলে যেগুলো মোল ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করছে সেগুলো পাল্টাবে না। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওয়াইটা হচ্ছে আমার এক্সটেন্সিভ প্রপার্টি আর জেডটা হচ্ছে ইনটেনসিভ প্রপার্টি। তাহলে ওয়াইটা হচ্ছে আমার এক্সটেন্সিভ প্রপার্টি, এটা, আর জেডটা হচ্ছে আমার ইনটেনসিভ প্রপার্টি। ওয়াইটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি আর জেডটা হচ্ছে আমার ইনটেনসিভ প্রপার্টি। ঠিক আছে, পরিষ্কার? ঠিক আছে, আচ্ছা, চল। নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রসেস। প্রসেসটা বলে নিই, প্রসেসটা বললে তবে স্টেট প্রপার্টি এবং পাথ প্রপার্টি এই যে ক্লাসিফিকেশনটা সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রসেস জিনিসটা কি? দেখো দেখো, আমরা যখন স্টেট নিয়ে আগের দিন কথাবার্তা বলেছিলাম, ধরো একটা আইডিয়াল গ্যাসিয়াস সিস্টেম তোমার কাছে আছে। সেই আইডিয়াল গ্যাসিয়াস সিস্টেমটা তার তুমি করছো, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে তুমি নিয়ে গেলে, তাহলে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে যদি যাও তাহলে তোমাকে কি করতে হচ্ছে? আর কিছু একটা করতে হচ্ছে। ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল একটা আইডিয়াল গ্যাসিয়াস সিস্টেম, ইনিশিয়ালি প্রেসার P1, ভলিউম V1, টেম্পারেচার ধরো T1 এ ছিল, আমি ক্লোজ সিস্টেম কনসিডার করছি। সেইখান থেকে আমি নিয়ে গেলাম কোথায় না, ফাইনাল প্রেসারটা P2, ভলিউমটা V2, টেম্পারেচার ধরো T2 তে আমি নিয়ে গেলাম। তাহলে এই যে নিয়ে গেলাম, সে নিয়ে যে যেটা যাওয়া হলো তার মানে একটা প্রসেস এখানে এক্সিকিউটেড হয়েছে। তাহলে এই যে মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে সিস্টেমটা যাচ্ছে তার ডিটেল যে ডেসক্রিপশনটা, সেটাই হচ্ছে আমার প্রসেস। এবং এই ডিটেল ডেসক্রিপশনটা যখন আমি করব তখন কখনই মাইক্রোস্কোপিক বা মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে সেই ডেসক্রিপশনটা দেবো না। হ্যাঁ, সেখানে আমি বলবো এই ডেসক্রিপশনটা ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন। তাহলে প্রসেসটা কি হচ্ছে যে দ্য ডিটেল বাট ম্যাক্রোস্কোপিক description of the pathway
by which a system is transformed from one state to another. The detailed but macroscopic description of the pathway by which a system is transformed from one state to another সেটাকে বলা হচ্ছে প্রসেস, is called a process. তা দেখো, the detailed but macroscopic description of the pathway by which a system is transformed from one state to another, মানে স্টেটটা এইখান থেকে এইখানে একদম কি রকম ভাবে যাচ্ছে সেই যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা হচ্ছে প্রসেস। আর এই প্রসেস বলার সময় এখানে আমি এই ম্যাক্রোস্কোপিক কথাটা বলে দিয়েছি কারণ, তাহলে কি মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন যদি হতো তার কি একটা আলাদা নাম হতো? হ্যাঁ, সার্টেনলি আলাদা নাম হতো। কারণ এই প্রসেসের কাছাকাছি আর একটা টার্ম আছে যাকে বলে মেকানিজম। তোমরা যখন অর্গানিক কেমিস্ট্রিতে যখন রিয়াকশন পড়ো তখন কি হয় না, মলিকুলার পয়েন্ট অফ ভিউ বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউতে তুমি দেখো যে ইলেকট্রনটা কোন দিক থেকে কোথায় গেল, কোন বন্ডটা ভাঙলো, কোন বন্ডটা তৈরি হলো, কোন অ্যাটমটা জুড়লো, কোন অ্যাটমটা চলে গেল। এই যে মলিকুলার বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউতে তুমি কি করো না, একটা রিয়াকশন কেমন করে ঘটছে অর্থাৎ রিয়াকশন থেকে প্রোডাক্টটা তুমি কেমন করে যাচ্ছ সেই ডিটেইলসটা তুমি বলো। সেই যে মাইক্রোস্কোপিক ডেসক্রিপশনটা তাকে বলা হচ্ছে তোমার মেকানিজম। তাহলে মেকানিজম কি? মেকানিজম হচ্ছে ওই একই রকম ভাবে ডেফিনেশন লিখবো, দ্য ডিটেইলড বাট ডিটেল বাট না করে অ্যান্ড করে, দ্য ডিটেল অ্যান্ড মাইক্রোস্কোপিক and microscopic description of the pathway by which a reactant is transformed into product. The detailed and microscopic description of the pathway by which a reactant is transformed into product, সেটা হচ্ছে মেকানিজম। যেমন ধরো তুমি এরকম একটা বলছো, একটা ধরে নাও এই রিয়াকশনটাকে করছো, তাহলে মিথাইল আয়োডাইড প্লাস ওইচ মাইনাস, সেখান থেকে তুমি ধরো মিথানল প্লাস আই মাইনাস তৈরি হচ্ছে, মানে তুমি সোডিয়াম হাইড্রক্সাইড যদি দাও তাহলে সোডিয়াম আয়োডাইড তৈরি হচ্ছে। তাহলে এই একটা রিয়াকশনের কথা বলছো। আর এই রিয়াকশনটা যখন চলছে তুমি এইরকম ভাবে লিখছো, সরি তাহলে আমি স্টিরিওকেমিস্ট্রি মেনটেন করে করি, সিআই এ ধরো এইচ থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার এইচ এটা। আচ্ছা, বাঁদিক থেকে ওইচ মাইনাস ব্যাক সাইড অ্যাটাক করলো, করে যদি তুমি একটা স্টেপেই দেখো তাহলে এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে তোমার। এখানে একটা ডেল্টা নেগেটিভ চার্জ, এখানে ডেল্টা নেগেটিভ চার্জ হলো, একটা 5 মেম্বার ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে, এটাকে ট্রানজিশন স্টেট বলা হয়। তারপরে কি হচ্ছে, আই মাইনাসটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে ইনভার্সন হয়ে গেল, মিথানল তৈরি হয়ে গেল প্লাস আই মাইনাস। তাহলে এখানে কি হচ্ছে, একদম মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক কোথা থেকে কোথায় যাচ্ছে ডিটেল ডেসক্রিপশনটা দিচ্ছে, সেখানে এটা হচ্ছে একটা মেকানিজম। কিন্তু আমরা যখন প্রসেস বলবো তখন এই মলিকুলার পয়েন্ট অফ ভিউ বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু তুমি কোনো কথাবার্তা বলবো না। এটা আচ্ছা, এবারে দেখো তোমার থার্মোডাইনামিক্সে যখন এই প্রসেসগুলো বলি সে বিভিন্ন রকমের প্রসেস হতে পারে। আচ্ছা, প্রথম যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে যে প্রসেসগুলো তাড়াতাড়ি, মানে কোনো একটা ট্রান্সফরমেশন বা কোনো একটা প্রসেস তাড়াতাড়ি হচ্ছে ইউজিং
ভেরি মানে মানে তাড়াতাড়ি মানে হচ্ছে ভেরি কি বলে এক বা দুটো মানে ফাইনাইট নাম্বার অফ স্টেপস এবং ফাইনাইট টাইম ব্যবহার করে খুব তাড়াতাড়ি কুইকলি হয়ে গেল, নাকি ইনফাইনাইট টাইম ইনফাইনাইট স্টেপস ধরে খুব ধীরে ধীরে হচ্ছে, তার মতো করে প্রসেসের একটা ক্লাসিফিকেশন হয়। তাই ক্লাসিফিকেশন অফ প্রসেস যখন করবে সেখানে অনেক কিছু বলার জায়গা আছে। ক্লাসিফিকেশন অফ প্রসেস, প্রথমটা হচ্ছে based on whether it is a very slow process or a ফাস্ট প্রসেস। প্রসেস দু রকম হয়, একটা হচ্ছে তোমার রিভার্সেবল প্রসেস, আর একটা হচ্ছে ইরিভার্সেবল প্রসেস। একটা হচ্ছে রিভার্সেবল প্রসেস, একটা হচ্ছে ইরিভার্সেবল প্রসেস। ঠিক আছে, এটা তাহলে এবার রিভার্সেবল প্রসেস সম্বন্ধে দু চারটে কথাবার্তা আমাদের বলতে হবে। প্রথমে ধরো আমি বললাম রিভার্সেবল প্রসেস। আচ্ছা, রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে মানে এটা হচ্ছে ভীরো স্লো প্রসেস। ইট ইজ এ ভেরি স্লো প্রসেস which takes infinite time and infinite number of steps are required. It is a very slow process which takes infinite time, যেটা ইনফাইনাইট টাইম নয়, অ্যান্ড ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস আর রিকোয়ার্ড। ইনফাইনাইট স্টেপস তোমার লাগবে। আচ্ছা, এবারে যখন তুমি মানে ন্যাচারালি কিছু কিছু রিভার্সেবল প্রসেস সার্টেনলি ঘটে, কিন্তু ল্যাবরেটরিতে রিভার্সেবল প্রসেস তুমি করতে পারবে না, কারণ রিভার্সেবল প্রসেস করতে গেলে তোমাকে ইনফাইনাইট টাইম এবং ইনফাইনাইট স্টেপস দিতে হবে, সেটা তোমার কাছে নেই আর কি। তাহলে ইট ক্যানট বি ক্যারিড আউট ইন ল্যাবরেটরি। একটা ল্যাবরেটরি তুমি কিন্তু করতে পারবে না। আচ্ছা, এখানে জিনিসটা একটুখানি ডান দিকে একটা ছবি এঁকে তোমায় দেখিয়ে দিই। ধরো ব্যাপারটা কিরকম, ধরো তুমি একটা গ্যাস নিয়েছো, গ্যাসের উপরে একটা ঢাকনা আছে, একটা পিস্টন আছে। গ্যাসের ভেতর এখানে তোমার একটা গ্যাস আছে। আচ্ছা, নিচ থেকে উপরের দিকে একটা প্রেসার কাজ করছে, এটা ধরো ইন্টারনাল প্রেসার। আচ্ছা, এবার উপর দিকে নিচের দিকে একটা প্রেসার কাজ করছে, ধরে নাও একটা এক্সটার্নাল প্রেসার। এবার এক্সটার্নাল প্রেসারটা কেন আসছে না, এর উপরে আমি কি করেছি না অনেক স্যান্ড পার্টিকেল রেখে দিয়ে গেছে। এটা হচ্ছে সব স্যান্ড পার্টিকেল, বালির দানা। এবার আমি যদি এক্সপানশন করতে চাই তাহলে কি হবে, পিস্টনটা উপরে উঠবে। উপরে উঠতে গেলে কি হবে, তুমি ধরো প্রথমে একটা বালির দানা সরালে, উপর থেকে প্রেসার কিছুটা কমলো, তখন গ্যাসটা এক্সপানশন হলো। আবার একটা বালির দানা সরালে আরেকটা এক্সপানশন হলো, আরেকটা বালির দানা সরালে আরেকটা এক্সপানশন হলো। এবারে বালির দানাগুলো এত এত ছোট, একটা ফাইনাইট নাম্বার অফ এক্সপানশন করতে গেলে তোমাকে কি করতে হবে, ইনফাইনাইট নাম্বার অফ স্টেপস তোমাকে করতে হবে, এবং তার জন্য ইনফাইনাইট টাইম লাগবে। এবারে তুমি বালির দানাটাও তো যথেষ্ট মোটা, তুমি অত্যন্ত সরু একদম অ্যাটমিক স্কেলে বা মলিকুলার স্কেলে পার্টিকেলের সাইজগুলো যদি চলে আসো, তাহলে তোমার এসেন্সিয়ালি যদি ধরো তোমার অ্যাভোগাড্রো নাম্বার অ্যামাউন্টে 10⁻23 সংখ্যক ওরকম মলিকুলস আছে আর কি এখানে,
তাহলে সেটাকে সরানোর জন্য তুমি খেয়াল করে দেখবে তোমার ইনফাইনাইট টাইম ইনফাইনাইট স্টেপস লাগবে, যত তাড়াতাড়ি তুমি করো না কেন। সেটা এখানে বলা হচ্ছে ইনফাইনাইট টাইম ইনফাইনাইট স্টেপস লাগবে। এবং অবভিয়াসলি এই ধরনের প্রসেস তুমি ল্যাবরেটরিতে করতেই পারবে না, মানে যখন তুমি বালির দানা একটা একটা করে সরাবে অত ধৈর্য তোমার নেই। আর যখন বালির দানা সরানো শেষ হয়ে গেল তখন আমি দাবি করবো না বালির দানা যেগুলো সরিয়েছো সেগুলো সাইজ যথেষ্ট বড় ছিল, সেটা আরো তোমার ডাস্ট করে নাও, আরো পাউডারের মতো করে নাও। হ্যাঁ, এসব যখন বলবে তখন আলটিমেটলি দেখবে এটা তুমি ল্যাবরেটরিতে অ্যাকচুয়ালি করতে পারবে না। আচ্ছা, এবারে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো এক্ষেত্রে, যখন এক্সপানশন হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ, ধরো একটা মানে প্রথমে এই যে পি এক্সটার্নাল পি ইন্টারনাল সমান ছিল বলে সিস্টেমটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে ছিল, অর্থাৎ পিস্টনটা একটা পার্টিকুলার জায়গায় ছিল কেন, কারণ এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসার সমান ছিল। যখনই উপর থেকে একটা বালির দানা সরিয়ে নিলে তাহলে এক্সটার্নাল প্রেসার হাউএভার স্মল একটু কমে গেল, তখন একটুখানি এক্সপানশন হলো, আর একটা বালির দানা সরালে আর একটা এক্সপানশন হলো, এরকম ভাবে চলবে। এবং দেখো প্রত্যেকটা স্টেপে কিন্তু তোমার বেসিক্যালি ইকুইলিব্রিয়ামটা মেনটেন হচ্ছে, প্রত্যেকটা স্টেপে এই মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামটা মেনটেন হচ্ছে, এবং সেটা কন্টিনিউ হবে কতদিন পর্যন্ত, যতক্ষণ না তুমি বালির দানা সরানো শেষ করছো, মানে বালির দানা সরানো বন্ধ করছো, শেষ করছো না, বালির দানা সরানো বন্ধ করছো। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই পার্টিকুলার কাছে সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস, মানে এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসার থ্রু আউট সমান হয়ে থাকবে। দেখো হয় না, তুমি যদি বালি না রেখে যদি তুমি দুটো বড় বড় মার্বেল রাখতে বা দুটো বাটখারা রাখতে, তাহলে কি হতো যে একটা ধরো বাটখারা তুমি সরিয়ে নিলে, তাহলে কি হচ্ছে শুরুতে এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসার সমান ছিল, একটা বাটখারা মানে প্রথমে দুটো বাটখারা ছিল, তুমি একটাকে সরিয়ে নিলে আর একটা ওয়েট তুমি জাস্ট মানে আর একটা মাত্র ওয়েট আছে আর কি, দুটোর মধ্যে একটা সরিয়ে নিয়েছো। এবারে দেখো তাহলে ওই একটা ওয়েটকে সে উপরে তুলতেই থাকছে, কোথায় গিয়ে এটা থামবে, যখন এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসার সমান না হয়ে যাচ্ছে, মানে যখন এক্সপানশনটা হচ্ছে ভেতরের প্রেসারটা তো কমছে, তা কমে কমে এমন হলো যখন এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসার সমান হলো তখন সেটা থেমে গেল, তখন মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামটা গেল। অর্থাৎ এই যে একটা স্টেপে যদি ওরকম করে করো তাহলে সিস্টেম মানে যেটা হচ্ছে তোমার সিস্টেম এবং সারাউন্ডিং আর কি, তারা ইকুইলিব্রিয়ামে আসবে শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল স্টেপে। আর যদি আমার মতো করে বালির দানা দিয়ে একটা একটা করে করো, হ্যাঁ, বা রিভার্সিবিলিটি করো, তাহলে কিন্তু সিস্টেম এবং সারাউন্ডিং সবসময় মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকবে। তো যেটা হচ্ছে যে সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং are in mechanical equilibrium throughout the process. System and surrounding are in mechanical equilibrium throughout the process. এটা এবারে তুমি যদি এক্সপানশন করো, এক্সপানশন করলে দেখা যায় রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটা হচ্ছে ম্যাক্সিমাম হয়। ফর এক্সপানশন work involved in reversible process is the maximum work. ধরো একটা গিভেন ইনিশিয়াল স্টেপ থেকে একটা ফাইনাল স্টেপে তুমি যাচ্ছ, তুমি একটা স্টেপ দুটো স্টেপ তিনটে স্টেপ করে তুমি স্টেপের সংখ্যা যত বাড়াতে থাকবে তত ক্ষেত্রে রিভার্সিবিলিটির দিকে যাবে, এবং এক্সপানশনের জন্য দেখতে পাবে রিভার্সিবল ওয়ার্কটাই হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক হয়, মানে রিভার্সিবল প্রসেসই তুমি সবচেয়ে বেশি ওয়ার্কটাকে পেতে পারো। আর ফর কম্প্রেশন work involved in reversible process is the minimum work. For compression work involved in reversible process is the minimum work. আচ্ছা, এবার টু স্টেপ সাইক্লিক প্রসেস যদি হয় তাহলে নেটওয়ার্কটা জিরো হয়। তাহলে ফর টু স্টেপ reversible cyclic process network is zero। তার মানে
এছাড়া সাইক্লিক ইন্টিগ্রাল ডিকার ডব্লিউ তুমি রিভার্সেবল প্রসেস যদি করো সেটা জিরো, মানে দুটো স্টেপে। ধরো তুমি একটা জায়গা থেকে স্টার্ট করলে, একটা ইনিশিয়াল স্টেট থেকে তুমি শুরু করেছো, করে একটা ফাইনাল স্টেটে গেলে, এটা ধরো ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে ফাইনাল স্টেট। তুমি গেলে রিভার্সেবলি, এখান থেকে ফিরলেও হচ্ছে তুমি রিভার্সেবলি। তাহলে একটা টু স্টেপ রিভার্সেবল সাইক্লিক প্রসেস, তার জন্য নেটওয়ার্কটা হচ্ছে তোমার জিরো হয়ে যাবে। আচ্ছা, আর কি হয় যে রিভার্সেবল সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ফর রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ফর reversible process, total entropy change of an isolated system or for the universe, মানে ইউনিভার্স একটা আইসোলেটেড সিস্টেমের এক্সাম্পল আগের দিনই বলেছি, এইটা মানে ডেল্টা এস টোটাল যেটা আর কি, সেটা হচ্ছে ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা সারাউন্ডিং, এটা বেসিক্যালি জিরো হয়। ফর রিভার্সেবল প্রসেস টোটাল এন্ট্রপি চেঞ্জ ফর অ্যান আইসোলেটেড সিস্টেম অর ফর দ্য ইউনিভার্স, সেটা হচ্ছে তোমার জিরো হয়। আর এনি ইকুইলিব্রিয়াম প্রসেস is reversible in nature. ধরো তুমি বরফ থেকে জল করছো এবং সেটা 0°C করছো, 1 অ্যাটমসফিয়ার প্রেসারে করছো, এটা একটা রিভার্সেবল প্রসেস ধরে নিতে হবে, কারণ এটা একটা ইকুইলিব্রিয়াম প্রসেস। তাহলে এনি ইকুইলিব্রিয়াম প্রসেস হচ্ছে একটা রিভার্সেবল ইন নেচার হয়। তাহলে দেখো রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে কতগুলো প্রপার্টির কথা বলা হচ্ছে, যে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে এটা ভেরি স্লো প্রসেস, এটাকে ঘটাতে গেলে ইনফাইনাইট টাইম, ইনফাইনাইট স্টেপস লাগবে, এটা ল্যাবরেটরিতে তুমি করতে পারবে না। এক্ষেত্রে সিস্টেম এবং সারাউন্ডিং মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের মধ্যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকবে অলওয়েজ। যদি এক্সপানশন হয় রিভার্সেবল ওয়ার্ক ম্যাক্সিমাম হয়, যদি কম্প্রেসর হয় রিভার্সেবল ওয়ার্ক মিনিমাম হয়। টু স্টেপ সাইক্লিক প্রসেসের জন্য রিভার্সেবল ওয়ার্কের নেটওয়ার্কটা হচ্ছে জিরো হয়। আর রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে টোটাল এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স যেটা আর কি, সেটা তোমার মানে এন্ট্রপি চেঞ্জটা আর কি জিরো হচ্ছে, মানে এন্ট্রপিটা বেড়ে 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 ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে যায়, তখন চেঞ্জটা জিরো হয়ে যায় আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে জিরো হয়ে যায়। আর ইকুইলিব্রিয়াম প্রসেস যেগুলো, সেগুলো বেসিক্যালি হচ্ছে তোমার কি লেখা আছে, ইকুইলিব্রিয়াম প্রসেসটা হচ্ছে তোমার রিভার্সেবল প্রসেস। ঠিক আছে, তাহলে রিভার্সেবল প্রসেস সম্বন্ধে দেখো আমি কতগুলো কথা বললাম, এই কথাগুলোর মধ্যে কোনো কথা যদি বুঝতে অসুবিধা হয় আমায় বলো। যে কথাগুলো বলা হয়েছে এখানে, সেগুলো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমায় বলো। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? কারো কিছু অসুবিধা আছে এখন পর্যন্ত? এবার ইরিভার্সেবল প্রসেস হলে কি হচ্ছে, দেখো রিভার্সেবল প্রসেস যেগুলো লিখেছিলাম তার ঠিক অপোজিট ব্যাপারটা। ইরিভার্সেবল প্রসেসটা হচ্ছে মানে ফার্স্ট প্রসেস requires finite times, finite steps. It requires finite time and finite steps. এটা certainly can be carried out in laboratory. ল্যাবরেটরিতে যদি করতে পারবে। আচ্ছা, এইখানে দেখো, এইখানে আমি কি করছি না, আগের সঙ্গে কম্পেয়ার করে এই একটা পিস্টন আছে,
এখানে গ্যাস আছে, ধরে এখানে আমি কি করেছি কতগুলো জাস্ট মার্বেল এরকম দিয়ে রেখেছি এটা। এবার আমি একটা মার্বেল সরালাম বা দুটো সরালাম বা তিনটে সরালাম, সরালে তোমার এক্সটার্নাল প্রেশারটা কমবে, উপর থেকে যে নিচের দিকে প্রেশারটা পি এক্সটার্নাল সেটা কমবে, নিচ থেকে উপর দিকে প্রেশারটা পি ইন্টারনাল সেটা হচ্ছে তোমার বেশি আছে, তখন এক্সপানশনটা হবে। তাহলে এক্ষেত্রে দেখো তুমি বালি নাই, তার বদলে তুমি কি করেছো কিছু সলিড মানে একটা বেশ বড় বড় কিছু বাটখারা বা কিছু ওয়েট তুমি চাপিয়ে রেখেছো আর কি, ঠিক আছে। এটা তাহলে এই জন্য এই এই এক্সপেরিমেন্ট তুমি ল্যাবরেটরিতে ইজিলি করতে পারবে, তার জন্য ফাইনাইট স্টেপস এবং ফাইনাইট টাইম হচ্ছে আমার যথেষ্ট। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে ধরো চারটে ওয়েট ছিল, তুমি লেটসে প্রথম স্টেপে একটা ওয়েটকে সরালে, তাহলে একটা ওয়েট যখন সরালে তাহলে উপরে আছে আগে কি ছিল মানে ইন্টারনাল প্রেশার এক্সটার্নাল প্রেশার সমান ছিল বলে সিস্টেমটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে ছিল। এবার একটা ওয়েট যখন সরিয়ে নিচ্ছে উপরের প্রেশারটা যে কমে গেল, তাহলে কি হচ্ছে গ্যাসটা এক্সপান্ড করবে, এক্সপান্ড যখন করবে সে তিনটে ওয়েটকে তুলবে, তার তিনটে ওয়েটের করসপন্ডিং প্রেশার তো তোমার তিনটে ওয়েট মানে মানে তিনটে ওয়েটের যে করসপন্ডিং প্রেশারটা গ্যাসটা এক্সপান্ড করার পরে তার প্রেশারটা কমে কমে ওই প্রেশারে যখন সমান হলো তখনই তোমার জাস্ট ওটা দাঁড়াবে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হবে। তারপরে এটা দাঁড়াচ্ছে যে এখানে স্টার্টিং পয়েন্টে ইকুইলিব্রিয়ামটা থাকছে আর ফাইনাল পয়েন্টে ইকুইলিব্রিয়াম থাকছে, তো থ্রু আউট দ্য প্রসেস কিন্তু ইকুইলিব্রিয়ামটা এখানে মেনটেন হচ্ছে না। তাহলে এক্ষেত্রে হচ্ছে দ্য সিস্টেম ইজ ইন মেকানিক্যাল equilibrium, the system is in mechanical equilibrium with the surroundings only at the initial state and final state। তাহলে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে একটা 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 করে বাড়ির দ্বারা কিন্তু সরাচ্ছ, থ্রু আউট দ্য প্রসেস সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম দ্য সারাউন্ডিং, কারণ থ্রু আউট দ্য প্রসেস এক্সটার্নাল প্রেশার ইন্টারনাল প্রেশার সমান হচ্ছে। কিন্তু এক্ষেত্রে থ্রু আউট দ্য প্রসেস এক্সটার্নাল প্রেশার ইন্টারনাল প্রেশার সমান হয়ে যাবে না, তোমার একটা ওয়েট যখন সরালে গ্যাসটা এক্সপান্ড করলো করে একটা জায়গায় পৌঁছালো, সেখানে পৌঁছানোর পরে হচ্ছে তোমার আবার এক্সটার্নাল প্রেশার ইন্টারনাল প্রেশার সমান হবে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে। ঠিক আছে, আচ্ছা এবারে এর সঙ্গে আমি কম্পেয়ার করে করে করছি। তারপরে হচ্ছে যদি এক্সপানশন হয়, ফর এক্সপানশন ওয়ার্ক ইন ইরিভার্সিবল প্রসেস লেস দ্যান ওয়ার্ক ইনভার ইনরিভার্সিবল প্রসেস হবে। মানে এক্সপানশনের জন্য রিভার্সিবল প্রসেসের ওয়ার্কটা এই ইরিভার্সিবল প্রসেসের ওয়ার্কটা রিভার্সিবল প্রসেস ওয়ার্কের থেকে সবসময় কম হয়, কারণ রিভার্সিবল ওয়ার্ক যদি ম্যাক্সিমাম ওয়ার্ক হয় তাহলে ইরিভার্সিবল প্রসেসের ওয়ার্কটা রিভার্সিবলের থেকে কম হবে। আর ফর কম্প্রেশন ইরিভার্সিবল প্রসেসের ওয়ার্কটা রিভার্সিবল প্রসেসের ওয়ার্কের থেকে বেশি হবে, কারণ কম্প্রেশন ওয়ার্ক হচ্ছে মিনিমাম ওয়ার্ক রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, তাহলে ইরিভার্সিবল প্রসেস হলে সেটা তার থেকে হচ্ছে তোমার বেশি হবে। এটা আর ফর টু স্টেপ irreversible cyclic process নেটওয়ার্কটা গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ সাইক্লিক ইন্টিগ্রাল ডিকার ডব্লিউ ইরিভার্সিবলটা এটা গ্রেটার দ্যান জিরো হয়। এটা আর কি, আর ফরেন irreversible process total entropy change for the universe greater than zero হয়। process total change in entropy for an isolated system or for the universe delta S total, এটা হচ্ছে ডেল্টা সিস্টেম প্লাস ডেল্টা সারাউন্ডিং
এটা গ্রেটার দ্যান জিরো হয়। দেখো আগেরটা হচ্ছে ওটা ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো। আর যে কোনো স্পন্টেনিয়াস প্রসেস হচ্ছে ইরিভার্সিবল ইন নেচার হয়। এনি মানে যেটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, a spontaneous process is irreversible in nature. তাহলে দেখো রিভার্সেবলি যে আমি খানাস্টেক পয়েন্ট বলেছিলাম পরপর পরপর করে, ইরিভার্সেবলের ক্ষেত্রেও আমি সেই 8টা পয়েন্ট পরপর পরপর করে বললাম। এবারে আমি যদি তোমাকে রিভার্সেবল এবং ইরিভার্সেবল প্রসেসের মধ্যে মানে ডিফারেন্সেস গুলো বলি, তুমি দেখো দুটো কালাম করে দুপাশে দুটো লিখে ফেললি তোমার হয়ে যাবে। তাহলে আমি যদি একটা প্রবলেম দিই, বললাম রাইট ডাউন দ্য differences between reversible process and irreversible process. Write down the differences between reversible process and irreversible process. দেখো কিছুই না, আমি রিভার্সেবল প্রসেস এবং ইরিভার্সেবল প্রসেস বলে দিয়েছি, তুমি জাস্ট ডিফারেন্সেস গুলো দেখতে পাচ্ছ, দেখে করে ফেলতে পারবে। মানে জাস্ট দুটো কালাম করে প্রপার্টি গুলো পাশাপাশি লিখে ফেললি, দেখো তোমার জিনিসটা হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, আচ্ছা এক সেকেন্ড একটু ধরো তো। হ্যাঁ চলো দেখো, দেখো যখন আমি রিভার্সিবল প্রসেস বললাম, রিভার্সিবল প্রসেস তো বললাম এটা হাইপোথেটিক্যাল প্রসেস টাইপের, মানে ওটা তুমি অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে করতে পারবে না। মানে ল্যাবরেটরিতে করতে গেলে তোমাকে ইনফাইনাইট টাইম ইনফাইনাইট স্টেপস লাগবে, তো ইনফিনিটির তো কোনো মানে নেই, তো অত সময় অত তোমার আছে নাকি। কিন্তু এই যে আমি এই বললাম না একটা পিস্টনের উপরে বালি রাখা আছে, সে বালির দানাগুলো একটা 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 করে সরাচ্ছ, তা যে প্রসেসটা এখানে একটা হলো সেই প্রসেসটা তো আর ট্রু সেন্সে রিভার্সেবল না। তাহলে এই ধরনের যে প্রসেসগুলো যেগুলো দেখো ট্রু সেন্সে রিভার্সেবল নয়, হ্যাঁ, তখন তাকে বলা হয় কোয়াসি স্ট্যাটিক প্রসেস। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কোয়াসি স্ট্যাটিক প্রসেস। তাহলে একটা নাম দিচ্ছি, কোয়াসি স্ট্যাটিক প্রসেস। মানে মানে দেখো রিভার্সেবল প্রসেস তুমি অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে করতে পারবে না। ঠিক আছে, এবারে রিভার্সেবল প্রসেসের যে একটা তোমার রিয়েলিস্টিক অ্যাপ্রক্সিমেশন যেটা, সেটা হচ্ছে কোয়াসি স্ট্যাটিক প্রসেস, যার জন্য তোমার ইনফাইনাইট টাইম ইনফাইনাইট স্টেপস লাগবে না, ফাইনাইট নাম্বার অফ স্টেপস আর ফাইনাইট টাইম লাগবে। কিন্তু সেগুলি ফাইনাইট টাইমটা কিন্তু বেশ লং টাইম, আর ফাইনাইট স্টেপস যেটা বলছে সেটা কিন্তু বেশ অনেকগুলো স্টেপস, মানে ভেরি লার্জ নাম্বার অফ স্টেপস, কিন্তু সেটা কোনো রকমভাবে ইনফাইনাইট টাইম ইনফাইনাইট স্টেপস নয়। তাহলে কি দাঁড়াচ্ছে, যে যে এ রিভার্সেবল প্রসেস requires infinite time and infinite steps, and hence it cannot be carried out in laboratory. So therefore we may think of a
realistic approximation of the hypothetical reversible process that requires finite but very large number of steps, finite but finite for very long time. These processes are called, but this process is called a quasi-static process. This process is called a quasi-static process. মানে ব্যাপারটা কিরকম দেখো, স্ট্যাটিক মানে কি, আজ যেন পিস্টনটা নড়ছে না চড়ছে না, তখন হচ্ছে স্ট্যাটিক। এখানে ঠিক সেরকম সিচুয়েশন হচ্ছে না যে পিস্টনটা একদম নড়ছে না চড়ছে না, কিন্তু পিস্টনটা এত স্লোলি নড়ছে তোমার দেখে মনে হচ্ছে যে মোরাললেস পিস্টনটা নড়ছেই না, তখন সেই ধরনের প্রসেসকে বলা হচ্ছে কোয়াসিস্ট্যাটিক প্রসেস। তাহলে রিভার্সেবল প্রসেসের একটা রিয়েলিস্টিক অ্যাপ্রক্সিমেশন হচ্ছে কোয়াসিস্ট্যাটিক প্রসেস। মানে কোয়াসিস্ট্যাটিক প্রসেস অ্যাকচুয়ালি রিভার্সেবল প্রসেস নয়, কিন্তু অল প্র্যাকটিক্যাল পারপাসে আমি ওই রিভার্সেবল প্রসেস যেহেতু করতে পারছি না, এই কোয়াসিস্ট্যাটিক প্রসেসটাকে যেটা আমি উল্লেখ করছি, হ্যাঁ, সেটাকে রিভার্সেবল বলে চালাচ্ছি আর কি। এটাকে তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। হ্যাঁ, তা বুঝতে পারলে রিভার্সেবল প্রসেস এবং কোয়াসিস্ট্যাটিক প্রসেসের মধ্যে অ্যাকচুয়ালি তফাৎটা কি? পরিষ্কার তো? তো দেখো, তাহলে এখানে যে প্রসেসের ক্লাসিফিকেশনটা হলো সেটা বেসড অন whether it is a very slow process or a fast process, তার উপরে নির্ভর করে রিভার্সেবল প্রসেস, ইরিভার্সেবল প্রসেস। রিভার্সেবল প্রসেসের কিছু প্রপার্টির কথা বললাম, ইরিভার্সেবল প্রসেসের কিছু প্রপার্টির কথা বললাম, আর ফাইনালি তুমি কোয়াসিস্ট্যাটিক প্রসেস বললে। আচ্ছা, এবারে কোন একটা পার্টিকুলার প্রসেসে হিট ইনভলভ হয় কি হয় না তার উপরে আর একটা ক্লাসিফিকেশন হয়। নেক্সট ক্লাসিফিকেশনটা হচ্ছে বেসড অন whether there is a change in heat or not। হ্যাঁ, মানে হিটের চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না তার মতো করে একটা ক্লাসিফিকেশন হয়। সেটা কি কি না, একটাকে বলা হচ্ছে অ্যাডাবেটিক প্রসেস। তো অ্যাডাবেটিক প্রসেস এমন যেখানে কোনো হিটের চেঞ্জ হয় না। আর 2 নম্বর হচ্ছে তোমার ডায়াথার্মাল প্রসেস, যেখানে কিন্তু হিটের চেঞ্জ তোমার হবে, হিট চেঞ্জটা হবে। হিট চেঞ্জটা হলে হচ্ছে তোমার ডায়াথার্মাল প্রসেস, হিট চেঞ্জ না হলে হচ্ছে তোমার অ্যাডাবেটিক প্রসেস। আচ্ছা, এছাড়া আরো বেশ কিছু কিছু প্রসেস আছে, সেগুলোর ক্লাসিফিকেশনটা কোনো স্পেশালি উল্লেখ না করে আমি জাস্ট এমনি বলে দিচ্ছি। ধরো একটা প্রসেস হচ্ছে তোমার এক্সোথার্মিক প্রসেস, আর একটা হচ্ছে এন্ডোথার্মিক প্রসেস। আচ্ছা, যে এক্সোথার্মিক প্রসেস এবং এন্ডোথার্মিক প্রসেস এদের ক্লাসিফিকেশনটার বেসিসটা কি না, এনথালপি চেঞ্জ বা ডেল্টা এইচ যেটা, হ্যাঁ, এক্ষেত্রে ডেল্টা এইচটা লেস দ্যান জিরো, আর ডেল্টা এইচটা গ্রেটার দ্যান জিরো। এবারে দেখো যে যদি তোমার আমরা পরে শেখাবো, যদি তোমার কনস্ট্যান্ট প্রেসারে হিট চেঞ্জটাই হচ্ছে তোমার এনথালপিক চেঞ্জ,
আর মোস্ট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন যেহেতু কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনে ঘটে, আমি যখন ল্যাবরেটরিতে যে সমস্ত রিয়াকশন করছি সব তো সলিউশন পেজ বা সলিড পেজ, সেখানে ওপেন এয়ারে করছি, তোমার দেখবে টেস্ট টিউবের মুখটা খোলা বা বিকারের মুখটা খোলা, তার মানে অ্যাটমসফেরিক প্রেসার একটা কনস্ট্যান্ট আছে। তাহলে অ্যাটমসফেরিক প্রেসার যেহেতু কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট প্রেসারে হিটের চেঞ্জ হচ্ছে তোমার এনথালপি চেঞ্জের সঙ্গে সমান। তার ডেল্টা এইচটা লেস দ্যান জিরো যদি হয়, অর্থাৎ হিট চেঞ্জটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা এক্সোথার্মিক প্রসেস, আর হিট চেঞ্জটা যদি পজিটিভ হয়ে যায় কনস্ট্যান্ট প্রেসারে, অর্থাৎ ডেল্টা এইচটা গ্রেটার দ্যান জিরো হলে সেটা এন্ডোথার্মিক প্রসেস। এটা একটা আছে। আচ্ছা, আর আছে হচ্ছে তোমার এক্সারগনিক প্রসেস। এক্সারগনিক প্রসেস আর এন্ডারগনিক প্রসেস। আচ্ছা, এক্সারগনিক এবং এন্ডারগনিক এই যে ক্লাসিফিকেশনটা হয়েছে, এগুলো সব ক্লাসিফিকেশন বেসিক্যালি। এই যে ক্লাসিফিকেশনটা হয়েছে, ক্লাসিফিকেশনটা হয়েছে হচ্ছে ডেল্টা জি এর উপর নির্ভর করে। যদি তোমার হয় যে ডেল্টা জি অর্থাৎ গিবস এনার্জি চেঞ্জটা লেস দ্যান জিরো, সেটা এক্সারগনিক প্রসেস। এটা হচ্ছে এই এই ধরনের প্রসেসগুলো স্পন্টানিয়াস ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন। ফরওয়ার্ড ডিরেকশন এই প্রসেসগুলো স্পন্টেনিয়াস হয়। আর এখানে ডেল্টা জিটা গ্রেটার দ্যান জিরো হয়, এটা হচ্ছে স্পন্টেনিয়াস ইন দ্য ব্যাকওয়ার্ড ডিরেকশন। ফরওয়ার্ড ডিরেকশন প্রসেসটা ঘটবে না ইন দ্য এটা এটা একটা আছে। তাহলে এইগুলো দেখো ক্লাসিফিকেশন, যে এক্সোথার্মিক ভার্সেস এন্ডোথার্মিক, এক্সাগনিক ভার্সেস এন্ডারগনিক, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আরো কিছু কিছু প্রসেস আছে যেখানে কোনো একজনকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে, কোনো একজনকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে, সেই মতো করে বিভিন্ন রকমের প্রসেস হতে পারে। যেমন ধরো, সরি, এক মিনিট 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 বাবা, ব্যাটারি প্লাগ গুলো কাজ করে না, সব ইয়ে তোরে। হ্যাঁ, একটা তো আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কি হয়, তার জন্য কোনো টেম্পারেচারে চেঞ্জ হয় না, ডেল্টা টিটা হচ্ছে জিরো হয়। আর কি হয়, ধরো আইসোবারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, আইসেনথ্যালপিক প্রসেস, আইসেনট্রপিক প্রসেস। তাহলে এখানে এই নামগুলো থেকে তুমি বুঝতে পারবে যে প্রসেসের ডেফিনেশনটা কি। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ডেল্টা টিটা জিরো, আইসোবারিক প্রসেস মানে প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে অর্থাৎ ডেল্টা পিটা জিরো, আইসোকরিক প্রসেস মানে যে ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে অর্থাৎ ডেল্টা ভি জিরো, আইসেনথালপিক প্রসেস মানে এনথালপিটা কনস্ট্যান্ট থাকবে ডেল্টা এইচ ইকাল টু জিরো, আইসেন্ট্রপিক প্রসেস মানে হচ্ছে এনট্রপিটা কনস্ট্যান্ট থাকবে ডেল্টা এইচ ইকাল টু জিরো। যেমন দেবে অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেস যেগুলো হয়, অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেসগুলো কিন্তু আইসেন্ট্রপিক হয় আর কি। হ্যাঁ, এছাড়া তোমার দেবো জুল থমসন এক্সপেরিমেন্ট যেগুলো হয়, জুল থমসন প্রসেস যেগুলো, সেগুলো হচ্ছে আইসেনথালপিক প্রসেস। এই প্রসেসগুলো সব পরে ঠিকঠাক করে পড়া হবে। তাহলে বিভিন্ন রকমের প্রসেসের কথা এখানে বলা হচ্ছে। প্রথম হচ্ছে রিভার্সেবল ইরিভার্সেবল প্রসেস আমি বললাম, তার বিভিন্ন রকমের ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো, তাদের পার্থক্যগুলো, সেখানে কোয়াসিস্ট্যাটিক প্রসেসের কথা অটোমেটিক্যালি চলে এলো। তুমি অ্যাডায়াবেটিক প্রসেস ডায়াথার্মাল প্রসেস বুঝলে, তুমি এন্ডোথার্মিক এক্সোথার্মিক প্রসেস বুঝছো, তুমি এক্সারগনিক এন্ডারগনিক প্রসেস বুঝছো এগুলো। এছাড়া কোন জিনিসটাকে কনস্ট্যান্ট রাখে তার মতো করে আইসোথার্মাল, আইসোবারিক, আইসোকোরিক, আইসেনথালপিক, আইসেন্ট্রপিক ইত্যাদি এই প্রসেসগুলো তুমি বুঝতে পারলে। এছাড়া তুমি সাইক্লিক প্রসেস পাবে, সাইক্লিক প্রসেস এর নামও তুমি শুনবে। সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে না, বেসিক্যালি ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটটা সমান। তুমি একটা জায়গা থেকে শুরু করলে,
হ্যাঁ, ধর এই একটা জায়গা থেকে শুরু করলে এটা ইনিশিয়াল স্টেট, একটা জায়গায় গেলে সকাল একটা ফাইনাল স্টেট। এবারে কেউ যদি এইখান থেকে এখানে গেল, গিয়ে আবার এখানেই ফিরে এলো, তোমার সে কি হচ্ছে, যেখান থেকে শুরু করছে সেখানে গিয়ে যে ফিরে এলো, তোমার এক্ষেত্রে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট আর দ্য সেম। ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট আর দ্য সেম। হ্যাঁ, যেখান থেকে শুরু করেছিল ফিরে তুমি এক্স্যাক্টলি সেই জায়গায় ফিরে যদি আসো, তাহলে সেটা হয়ে যাবে তোমার সাইক্লিক প্রসেস। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পেরেছ এই বিভিন্ন রকমের প্রসেসগুলো? ঠিক আছে, চল। আচ্ছা, এবারে দেখো তাহলে প্রসেস মানেটা কি হচ্ছে না, একটা সিস্টেম আর একটা স্টেট থেকে আর একটা স্টেটে যাচ্ছে, তার যে ডিটেল ডেসক্রিপশন অফ দ্য পাথওয়ে, সেটা হচ্ছে প্রসেস। আচ্ছা, এবারে যে কোনো প্রসেস যদি তুমি সাফিসিয়েন্ট টাইম দাও, তুমি দেখবে দিনের শেষে না সে সাম্যাবস্থায় চলে আসে বা ইকুইলিব্রিয়ামে চলে আসে। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল, একটা বডি তার টেম্পারেচার বেশি আর একটা বডি তার টেম্পারেচার কম, তাহলে হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডিতে কি হচ্ছে, হিট যাচ্ছে, তোমার একটা প্রসেস ঘটছে। কিন্তু যদি সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করো, একটা সময় আসবে যখন দুদিকে টেম্পারেচার সমান হয়ে যাবে, তখন দেখবে কি ইকুইলিব্রিয়াম এসে গেছে। বা ধরো তোমার একটা মুভেবল পিস্টন দিয়ে দুটো গ্যাস আলাদা করা আছে, এবার একদিকে প্রেসার বেশি একদিকে প্রেসার কম, তাহলে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে পিস্টনটা যাচ্ছে, কিন্তু একটা সময় পরে সেটা থেমে যাবে, একটা সাম্যাবস্থায় চলে আসবে বা সিস্টেমটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম চলে আসবে, কখন, যখন দুদিকে প্রেসার হচ্ছে সমান হয়ে যাবে। ঠিক একই রকম করে তুমি হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন দিকে করে একটা সলিউড ধরো মুভ করছে, এবারে সেটা কখন থেমে যাবে, যখন দুদিকে তোমার কনসেন্ট্রেশন গুলো সমান হয়ে যাবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে যদি সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করা হয়, যে কোনো একটা পার্টিকুলার প্রসেস কিন্তু দিনের শেষে সে ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে পারে। সেই জন্য আমাকে এখন ইকুইলিব্রিয়াম স্টেট এই জিনিসটা কি সেটা একটুখানি বুঝে নিতে হবে। তাহলে আমরা নেক্সট যেটা আলোচনা করছি সেটা ইকুইলিব্রিয়াম স্টেট। তাহলে দেখো যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছায় তখন কি হয় না, এক বা একাধিক ইন্টেন্সিভ প্রপার্টি বেসিক্যালি কনস্ট্যান্ট হয়ে যায়। থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যায়, মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট হয়ে যায়, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে যে কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে যায়। তার মানে এক বা একাধিক ইন্টেন্সিভ প্রপার্টি কনস্ট্যান্ট ভ্যালুতে যখন পৌঁছে যাচ্ছে, তখন আমি বলবো যে ইকুইলিব্রিয়ামে আমি পৌঁছে গেছি। তাহলে when one or more intensive property or properties attains or attain constant value or values without the help of any external agencies, help of any external agency, then we say that the system is at system is at equilibrium state. When one or more intensive property, মানে একটা হতে পারে একাধিকও হতে পারে, অ্যাটেন্স এ কনস্ট্যান্ট ভ্যালু উইদাউট দ্য হেল্প অফ এনি এক্সটার্নাল এজেন্সি। এই উইদাউট কথাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য না বাইরে কোনো সাহায্য নেব না, বাইরে কোনো সাহায্য না নিয়ে যদি এক বা একাধিক ইন্টেন্সিভ প্রপার্টি কনস্ট্যান্ট ভ্যালুতে পৌঁছে যায়, তখন আমি বলবো যে ইকুইলিব্রিয়ামটা এসে গেছে। আচ্ছা, এই যে উইদাউট আর উইথ এই দুটোর মধ্যে তফাৎ আছে। ধরো যখন থার্মাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায় তখন তো টেম্পারেচার কনস্ট্যান্ট হয়। আবার ধরো তুমি করে একটা ইলেকট্রিক হিটার, তুমি ইলেকট্রিক সুইচটাকে অন করেছো, প্রথমে ইলেকট্রিক যে হিটার তার টেম্পারেচারটা কম ছিল, ইলেকট্রিক সুইচ অন করার পরে হচ্ছে তার টেম্পারেচারটা বাড়ছে,
যে টেম্পারেচারকে বেরিয়ে যাবে না, একটা সময় আসবে যে রেটে হিটটা ঢুকছে সেই রেটে হিটটা রেডিয়েট করে যাচ্ছে বলে তার টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে যায়। তার মানে এক্ষেত্রেও দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট হলো, কিন্তু এক্ষেত্রে কি হলো না, ওই সুইচটাকে অন রাখতে হবে তবেই টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ একটা এক্সটার্নাল এজেন্সি সাহায্য লাগছে, অর্থাৎ উইথ দ্য হেল্প অফ এনি এক্সটার্নাল এজেন্সি হচ্ছে, তখন তাকে বলা হবে হচ্ছে স্টেডি স্টেট। তাহলে স্টেডি স্টেট যদি তুমি দেখো, স্টেডি স্টেট, স্টেডি স্টেটটা হচ্ছে যে এই যা লেখা আছে এক্স্যাক্টলি একই, শুধু উইদাউটের বদলে তোমাকে উইথটাকে লিখে দিতে হবে। এক্ষেত্রে কি হচ্ছে না, হোয়েন one or more intrinsic property or properties attain constant value or values with the help of any external agency, then we say that the system is at steady state. তাহলে স্টেডি স্টেটে এখানে এক্সটার্নাল এজেন্সি হেল্প লাগবে, আর ইকুইলিব্রিয়াম স্টেটে এক্সটার্নাল এজেন্সির হেল্প হচ্ছে তোমার লাগবে না। আচ্ছা, এবারে তোমার যখন ইকুইলিব্রিয়ামটা তুমি দেখবে, ইকুইলিব্রিয়াম 3 রকমের হচ্ছে। তিন রকমের হয়। একটাকে বলা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, দু নম্বর হচ্ছে তোমার মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, তিন নম্বর হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। আচ্ছা, এবারে তিনটে ইকুইলিব্রিয়াম আমাকে একটুখানি বুঝতে হবে। থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে আমি কি বুঝছি, মানে এক্ষেত্রে কি হবে না, টেম্পারেচারটা কনস্ট্যান্ট ভ্যালুতে পৌঁছাবে উইদাউট দ্য হেল্প অফ এন এক্সটার্নাল এজেন্সি। তার মানে এটা দাঁড়াচ্ছে যে হোয়েন টেম্পারেচার attains a constant value without the help of any external agency, then we say that the system is at thermal equilibrium. তখন আমি বলবো যে সিস্টেমটা ইজ এট থার্মাল ইকুইলিব্রিয়াম। আর ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি এই একটা আইসোলেটেড সিস্টেম নিয়েছো, ওভারঅল সিস্টেমটা আইসোলেটেড, যাতে করে বাইরে থেকে কোনো সাহায্য নিতে না হয়। আচ্ছা, উইদাউট দ্য হেল্প অফ এনি এক্সটার্নাল এজেন্সি, তো কিন্তু আইসোলেটেড সিস্টেম হয়, বাইরে থেকে কোনো সাহায্য সে পাচ্ছে না। এবারে ধরে নাও এইখানে তোমার এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারি হচ্ছে ডায়াথার্মাল বাউন্ডারি, হচ্ছে ডায়াথার্মাল বাউন্ডারি, অর্থাৎ যে ডায়াথার্মাল বাউন্ডারি দিয়ে হিটটা চলে যেতে পারে। ধরে নাও এদিকে টেম্পারেচার হচ্ছে T2,
এদিকে টেম্পারেচার T1 যেখানে T2টা গ্রেটার দ্যান T1। তাহলে কি হবে, এই হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডির দিকে কি যাবে, হিটটা যাবে। এবার সাফিসিয়েন্ট টাইম যদি তুমি অ্যালাউ করো, কি হবে, একটা সময় পরে তুমি দেখবে যে এই যে দুটো পার্ট আছে, এই দুদিকের টেম্পারেচার এটাও টি হয়ে গেছে, এটাও টি হয়ে গেছে। এটা অ্যাজ ইউজুয়াল ডায়াথার্মাল ওয়াল, ডায়াথার্মাল বাউন্ডারি, আর ওভারঅল সিস্টেমটা হচ্ছে তোমার আইসোলেটেড। এটা দেখো টেম্পারেচার গুলো আমার বেসিক্যালি সমান হয়ে যাচ্ছে। তাহলে টেম্পারেচার যখন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তুমি বললে কি থার্মাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। আচ্ছা, তাহলে এইখান থেকে একটা জিনিস দেখো, থার্মাল ইকুইলিব্রিয়াম এক্সপ্লেন করতে গেলে যেমন টেম্পারেচার লাগে, তার ঠিক একই রকম ভাবে টেম্পারেচারকে আমি ডিফাইন করতে পারি থার্মাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট থেকে। যে টেম্পারেচারটা আমি কি বলতে পারি, যে টেম্পারেচার ইন্টেন্সিভ প্রপার্টি যেটা ঠিক করে দেবে, টেম্পারেচার হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি যেটা ঠিক করে দেবে যে দুটো সিস্টেম যারা ডায়াথার্মাল ওয়াল দিয়ে কানেক্টেড আছে তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে কি থাকবে না। আচ্ছা, যদি তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তো ভালো, যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে না থাকে তাহলে কি হবে, আর টেম্পারেচারের সেই প্রপার্টিটা যে প্রপার্টিটা ঠিক করে দেবে যে হিটটা কোন দিক থেকে কোন দিকে যাবে। তাহলে আমি এখান থেকে কিভাবে টেম্পারেচারকে ডিফাইন করতে পারি, দেখো এখান থেকে তোমার টেম্পারেচারকে ডিফাইন করছে এইরকম ভাবে। Definition of temperature. Temperature is an intensive property which decides whether two systems connected by diathermal wall will be in equilibrium or not. If they are not in thermal equilibrium, if they are not in thermal equilibrium, then temperature is that particular property that decides the direction of flow of heat. দেখো টেম্পারেচার কি সুন্দরভাবে ডিফাইন হলো। টেম্পারেচার ইজ অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি হুইচ ডিসাইডস whether two systems connected by diathermal wall will be in thermal equilibrium or not. If they are not in thermal equilibrium, then temperature is that particular property which decides the direction of flow of heat. মানে কোন দিক থেকে কোন দিকে হিট যাবে সেটা কিন্তু তোমার এই টেম্পারেচারই ঠিক করে দেবে। তা থার্মাল ইকুইলিব্রিয়াম এবং সেখান থেকে কি করে টেম্পারেচার ডেফিনেশন হলো তুমি বুঝতে পারলে। আজ এবারে চলে আসো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট হয়ে যায়। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, তা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম হচ্ছে কি প্রেসারটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে when pressure of a system attains a constant value, without the help of an external agency, then we say that the system is at mechanical equilibrium. When pressure of a system attains a constant value without the help of an external agency, then we say
that the system is at mechanical equilibrium। আচ্ছা দেখো, এখানে যেটা করতে হচ্ছে তোমাকে, যে তুমি এইটা তোমার আইসোলেটেড সিস্টেম, দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই যে পিস্টনটা সেটা হচ্ছে মুভেবল, এদিকে প্রেসার ধরে না P2, এদিকে প্রেসার P1, যেখানে P2টা গ্রেটার দ্যান P1, ঠিক আছে। এটা এবারে কি হচ্ছে না, পিস্টনটা সরে গেল, সরে গিয়ে এমন একটা জায়গায় গেল যাতে করে দুদিকে প্রেসার দুটো সমান হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মুভেবল। আর অবশ্যই এটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, এটা। আচ্ছা, আমি যদি এখানে শুধুমাত্র থার্মাল ইকুইলিব্রিয়ামটাকে দেখতে চাই, তাহলে বাউন্ডারিগুলো না ডায়াথার্মাল বাউন্ডারি হতে হবে, তার সঙ্গে সেটা হচ্ছে লিক প্রুফ হবে, আর তার সাথে হচ্ছে ধরো এটা রিজিড। আর এখানে কিন্তু শুধুমাত্র আমি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম দেখে, মুভেবল হলো, হিট ট্রান্সফার কিছু হলো কি হলো না সেটা পরের কথা। আচ্ছা, আমি এটা মুভেবলটা লিখছি, অন্তত লিক প্রুফটা তোমাকে কনফার্ম করতে হবে। লিক প্রুফ এইটা, এটা আমি অ্যাডিশনালি লিখে রাখলাম। আর আচ্ছা, এবারে এইখান থেকে ঠিক একই রকম তুমি প্রেসারটাকে ডিফাইন করতে পারবে। কি করে প্রেসারটাকে ডিফাইন করবে না, প্রেসার হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি, এটা ঠিক করে দেবে দুটো সিস্টেম যারা একটা মুভেবল বাউন্ডারি দিয়ে সেপারেটেড আছে, তারা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকবে কি থাকবে না। আর যদি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম থাকে তো ভালো, যদি মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে না থাকে, তাহলে প্রেসারটা হচ্ছে সেই ইন্টেন্সিভ প্রপার্টিটা যে প্রপার্টিটা ঠিক করে দেবে যে পিস্টনটা কোন দিক থেকে কোন দিকে যাবে। তাহলে আমি এখান থেকে তোমাকে একটা বললাম, এটাকে তোমাকে নিজেকে হোমওয়ার্ক হিসেবে দিলাম, ডিফাইন প্রেসার। প্রেসার from the concept of mechanical equilibrium। এই মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট থেকে তুমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট থেকে তুমি প্রেসারটাকে ডিফাইন করে ফেলবে, ঠিক আছে। নেক্সট চলে এসো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যখন আসে তখন কম্পোজিশনটা কনস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ মোল ফ্র্যাকশন, বিভিন্ন যে কম্পোনেন্টগুলো আছে তার মোল ফ্র্যাকশনগুলো কনস্ট্যান্ট ভ্যালুতে পৌঁছে যাবে। তাহলে হোয়েন compositions of the constituents attain a constant value without the help of an external agency, help of an external agency, then we say that the system is in chemical equilibrium, ঠিক আছে। এটা তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে যেতে গেলে কি করতে হচ্ছে, তো এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারি তোমার পারমিয়েবল বাউন্ডারি, পারমিয়েবল বাউন্ডারি। তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন মোল ফ্র্যাকশন ছিল, ধরে নাও কোনো একটা পার্টিকুলার পিসিস, তার মোল ফ্র্যাকশনটা এখানে হচ্ছে একটা পার্টিকুলার পিসিস, ধর আইগেট পিসিস, তার মোল ফ্র্যাকশনটা এক্সআই, আর এখানে হচ্ছে এক্সআই, এটা প্রাইম ধরো, যেখানে এক্সআই প্রাইমটা গ্রেটার দ্যান এক্সআই, এইটা অবশ্যই এটা আইসোলেটেড সিস্টেম। কি হলো এখান থেকে, দুদিকে এই মোল ফ্র্যাকশনগুলো সমান হয়ে গেল, এটা এক্সআই হয়ে গেল, এটা এক্সআই ডবল প্রাইম, এটা এক্সআই প্রাইম ধরে না, ডবল প্রাইমটা গ্রেটার দ্যান প্রাইম,
এদিক থেকে এদিকে স্পিসিসটা জাস্ট মুভ করবে, হ্যাঁ, তো একটা সময় হয়তো যখন দুদিকে মোল ফ্র্যাকশনটা সমান হয়ে গেল, পারমিয়েবল, তখন আমি বলবো যে এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। আচ্ছা, এবারে আর একটা টার্ম আছে, এবারে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, সরি, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম হচ্ছে যখন এই তিনটে ইকুইলিব্রিয়াম একসাথে স্যাটিসফাই করে যাচ্ছে, তখন আমি বলবো যে সিস্টেমটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে when all these three equilibria thermal, mechanical and chemical are attained at a time but simultaneously, then we say that the system is at থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। তাহলে দেখো, সরি, যখন তিনটে ইকুইলিব্রিয়াম তোমার একসাথে অ্যাটেন্ড করে যাচ্ছে, তখন আমি বলবো যে মানে থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তিনটে ইকুইলিব্রিয়াম যদি একসাথে অ্যাটেন্ড করে যাচ্ছে, তখন আমি বলবো সিস্টেমটা তোমার থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে তুমি থার্মাল ইকুইলিব্রিয়াম বুঝলে, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বুঝলে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বুঝলে, এই তিনটে ইকুইলিব্রিয়াম যখন সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, তখন তুমি বলবে যে সেটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামের মধ্যে আছে। ব্যাপারটা কিরকম দেখো, যে আচ্ছা এমনি বলার কিছু নেই, তারা একদিন কথা বলছে। আর নতুন পড়ে লাভ নেই, চলো। তা দেখো, তাহলে আমরা যতখানি পড়বো বলেছিলাম, তাতে আমাদের জাস্ট এ পার্টটা বাকি রইল। মানে ওখানে আসলে একটু অঙ্ক ইনভলভ আছে, স্টেডি স্টেট, তোমার স্টেট ফাংশন এবং পাথ ফাংশন, বা স্টেট প্রপার্টি এবং পাথ প্রপার্টি, এই দুটো কনসেপ্ট বাদ দিয়ে বাকি যে পার্টটা আমরা আজকে অ্যাকচুয়ালি কভার করবো বলেছিলাম, সেই পার্টটা আমাদের কভার হয়ে গেল। তো আমরা এই সাম বেসিক কনসেপ্ট নিয়ে আর একটা দিন অ্যাকচুয়ালি ব্যবহার করব। তো আমাদের আজকে এই পর্যন্তই থাক। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো, তাতে বেশ কয়েকটা জিনিস। প্রথমে আমরা এই স্টেট প্রপার্টি অ্যান্ড পাথ প্রপার্টি, এইটা নিয়ে কথাবার্তা বলতে হবে। তারপর আমরা জিরো ল অফ থার্মোডাইনামিক্স, এইটা নিয়ে কথাবার্তা বলবো। স্টেট প্রপার্টি অ্যান্ড পাথ প্রপার্টি নিয়ে কথাবার্তা বলবো, জিরো ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে কথাবার্তা বলবো, আর ম্যাথামেটিক্স ফর থার্মোডাইনামিক্স, এইটা একটুখানি বলতে হবে। মানে বেসিক্যালি পার্শিয়াল ডেরিভেটিভ ইত্যাদি রিলেটেড কতগুলো জিনিসপত্র আছে, সেই জিনিসগুলো আমাদের বলতে হবে আর কি। তাহলে বেসিক কনসেপ্টগুলো বলা আমাদের শেষ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে এই এই কয়েকটা টপিক যা সেটা ওখানে আলোচনা করে দেবো। মানে পুজোর ছুটির আগে আমি আরেকটা ক্লাস অ্যাকচুয়ালি নিতে চাইছি, সেটা সামনের শুক্রবার বা শনিবারে, হ্যাঁ, অনলাইনে ক্লাসটা নিয়ে নেব। মানে শনিবারের মধ্যে পজিটিভলি অনলাইনে ক্লাসটাকে নিয়ে নেব, নিয়ে এই পর্যন্ত করব। তারপরে তোমাদের ওই লক্ষ্মী পুজো পর্যন্ত একটা ছুটি থাকবে। এইটা একটুখানি ক্লাসটা মনে করে করে নিও। কষ্ট করে আসতে হবে না। যদি শনিবার তো মানে পঞ্চমীর দিনে তো তোমরা আসতে একটু অসুবিধেই হবে। তাহলে শনিবারে যদি ক্লাসটা হয় সেটা অনলাইনে হবে,
আর না হলে তার আগে তো যদি নিয়ে নিতে পারি ভালোই আর কি। তাহলে এইটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। তাহলে এখানে আমি এন্ড অফ লেকচার, আমি এটা 3 নম্বর লেকচার বললাম কারণ 1 নম্বর এবং 2 নম্বর লেকচার এই দুটো অলরেডি আমরা অফলাইনে নিয়ে নিয়েছি, এটা 3 নম্বর লেকচার। হ্যাঁ, তাহলে আজকে আমরা এই পর্যন্তই করলাম জিনিসটা। এবারে বলো তোমাদের কারো কিছু অসুবিধা আছে কিনা বলে না, তোমাদের কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলো।